ডাক্তারি পার্সপেক্টিভ থেকেও সবাই কিছু হলেই এখন ছোটেন ভেলোরে। এখানেও কি আপনাদের মার্কেট কে দিচ্ছেন সাউথের ডাক্তার? ভেলোর এবং নিমাস নো ডাউট মানে খুব ভালো ইনস্টিটিউট। সেখানে যদি চিকিৎসা করাতে যান আমি তো একদম বলবো হ্যাঁ যান। সেকেন্ড ওপিনিয়ন নিতে যান হ্যাঁ যান। মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা অপারেশন চলে, ঘুমিয়ে পড়ে দিন মোটামুটি। আপনি কোনো না মেন্টালি ডিপ্রেস হয়ে গেছে, ভাবছেন কি হলো, হঠাৎ করে দেখছি সে পেছনে উঠে বসে পড়ছে, কেমন হচ্ছে? না না, এবার পুরো ম্যাট্রিক্স এর মধ্যে গেছে তো। ম্যাট্রিক্সে যেরকম হয় না সেই বুলেট গুলো যেরকম যাচ্ছে স্লো মোশন, আমি পুরো দেখলাম যে অক্সিজেন সিলিন্ডারটা উড়তে উড়তে গেল এবং তোমার যে ইয়েটা আছে, যে সুমকটা আছে তার মধ্যে গিয়ে লেগে গেল। নমস্কার, আমি সুমন চক্রবর্তী। দেখলে অবাক হবেন হয়তো, কারণ আমি আজকে যার ইউটিউব চ্যানেলে এসেছি তার নাম ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন। অর্থাৎ আপনারা যার ভিডিও পছন্দ করেন, রেগুলার দেখেন এবং খেলার আঙিনা ছেড়ে আমি একটু অন্য ধরনের ডিসকাশনে আজকে যাবো। আজকের পডকাস্টটা এন্টায়ারলি একটা অন্য মোড়কে ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, ওনাকে খুঁজে পাওয়ার চেষ্টা। অনেক প্রশ্ন যেগুলো আপনাদের মনে হয়তো থেকে থাকে কিন্তু আপনার প্রশ্নগুলো করতে পারেন না, সেই প্রশ্নগুলো আজকে আমরা সরাসরি করবো ডক্টর সব্যসাচী সাহাকে। ফার্স্টলি একটা প্রশ্ন যেটা আমার মাথায় সবসময় ঘুরে, সেটা হচ্ছে আমি প্রচুর সিনেমাতে দেখেছি, আমি মুন্না ভাই ভিভিএসও দেখেছি, যেখানে বারবার বলা হয় যে বাবারা বা মারা যদি ডক্টর হন তাহলে ছেলে বা মেয়ের অপারেশন তারা করতে চান না, বিং এ সার্জন। কারণ মনে করেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হয় সেটা হচ্ছে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ডাক্তারদের নাকি আবেগপ্রবণ হওয়া যায় না। রক্ত মাংসের মানুষ তো আপনারাও, আবেগটাকে কতটা সংযত রাখা যায় বা রাখা কি আদৌ সম্ভব? খুবই সঙ্গত কোশ্চেন করেছো। আবেগ সবসময় একজন ডাক্তার, সে একজন নিউরোসার্জন হোক বা জেনারেল ফিজিশিয়ান যাই হোক, তার বাড়ির লোক যখন অসুস্থ হয় তখন আমরা দেখে থাকি যে কতটা তিনিও একটা উদ্বেগের মধ্যে থাকেন বা একটা উৎকণ্ঠার মধ্যে থাকেন। সেম ডাক্তারের ক্ষেত্রেও তাই। যখন দেখা যায় যে তার অসুবিধা হচ্ছে, বাড়ির লোক বা ছোট বাচ্চার অসুবিধা হচ্ছে বা বাবার শরীর খারাপ হয়েছে বা কোনো অপারেশন দরকার, সেই ক্ষেত্রে কিন্তু ততটাই উদ্বেগ হয় যতটা একটা নর্মাল একজন লোকের হচ্ছে। তো তুমি যেটা বললে, যেটা তোমার কথাটা নিয়ে বলি যে রক্ত মাংসের মানুষ, একদমই আমরা রক্ত দিয়ে খেলা করলেও আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের আবেগ তাড়িত হওয়ার মানে চান্স বা সম্ভাবনাটা খুব। হ্যাঁ, তো এটাই বলার যে আমাদেরও হাত কাঁপে যখন আমি আমার কোনো ক্লোজ রিলেটিভ বা আমার কোনো আপনজনের অপারেশন করতে যাই, তখন আমাদের হাত কাঁপে এবং আবেগ তাড়িত হয়ে পড়ে। তো এটাই বলার যে আবেগ তাড়িত হওয়াটা স্বাভাবিক, সে ডাক্তারই হোক বা সাধারণ মানুষ হোক। আমি এই প্রসঙ্গে আরো একটা ব্যাপার আসবো, সেটা হচ্ছে আপনি প্রচুর শিশুরও অপারেশন করে থাকেন এবং বাচ্চাদের তো বাচ্চারা খুব কোমল, খুব খুব নরম হয়, তো যখন তাদের উপরে ছুরি চালাতে হয় কতটা নার্ভাস থাকে না? এই রূপটা আপনার কেউ দেখেনি, কারণ আপনি অত্যন্ত বড় প্রফেশনাল সেই জায়গা থেকে। দেখো, আমাদের কাছে বাচ্চাই হোক আর বড় মানুষই হোক, অপারেশন টেবিলে যখন আমরা পেশেন্টকে পাই তখন কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য থাকে প্রাণটা বাঁচানো, আর কিছু না। তো এখন মানে রিসেন্ট যে অ্যাডভান্সেস হয়েছে ধরো অ্যানাস্থেশিয়াতে এবং অপারেশনে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি সেফ থাকি, অনেক কমপ্লিকেশনস এর চান্স কম হয়। তো এই ক্ষেত্রেই তোমাকে একটা জাস্ট একটা ছোট স্টোরি বলবো যে একটি বাচ্চা মেয়ে, আমার তখন সেকেন্ড ইয়ার পিজি হসপিটালে। তো বাচ্চা মেয়েটি জ্বর নিয়ে এসেছিল ওদের কাছে এবং মাথায় অসহ্য যন্ত্রণা। তো আমরা ভর্তি করি পেশেন্টটিকে এবং সিটি স্ক্যান করে দেখা যায় যে মাথার মধ্যে পুঁজ জমেছে, অনেকটা পরিমাণে পুঁজ জমেছে। এবং আস্তে আস্তে যেটা হয় যে খিচুড়ি হতে শুরু করে এবং অবচেতন হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তখন বাচ্চার বাবা দৌড়ে আমাদের কাছে আসে যে এরকম হয়েছে, সেন্সলেস হয়ে গেছে। তখন আমরা বলি যে এমার্জেন্সি অপারেশন করতে হবে। এবং বিশ্বাস করবে না যে বাচ্চাটি কোনো রকম কথা বলছিল না, কিছু না, একদম সেন্সলেস হয়ে গেছিল। যখন আমরা অপারেশন করি এবং মাথার থেকে অ্যাটলিস্ট আমরা 250 থেকে 300 পুঁজ বের করি, তারপর অনেকদিন 7 থেকে 10 দিন মতো আইসিইউতেও ছিল বাচ্চাটা। তারপর যখন ডিসচার্জ হচ্ছে এবং বাচ্চাটা যখন 1 মাস পরে আমাকে দেখাতে আসলো এবং একটা হাসি এবং বাচ্চার মুখে, বাচ্চার বাবার মুখে হাসি, সেইটা যে কতটা তৃপ্তি দেয় সেটা বলে বোঝানো যায়। সাকিব খান, একদম একদম। আমি নেক্সট কোয়েশ্চেনে আসবো এই প্রসঙ্গেই। সার্জারি যখন ধরে নিতে পারি একটা সাবজেক্ট এবং অত্যন্ত মানে খুব গুরুত্বপূর্ণ একটা বড় সাবজেক্ট, চিকিৎসা ওভারঅল আমরা দেখেছি একটা সময় বম্বে লবি করে গোটা ভারতবর্ষ সাংঘাতিক একটা হইচই চলতো। অফ লেট ইটস সাউথ ডমিনেশন এভরিওয়্যার। আমরা দেখছি শাহরুখ খানের মুভি, সেখানেও
উইথ এভরি ডিউ রেসপেক্ট, আমি প্রাদেশিক নই, কিন্তু তারপরেও অ্যাটলিকে নিয়ে আসা হচ্ছে শাহরুখ খানের সিনেমার পরিচালনার জন্য, এবং শাহরুখ খানের কামব্যাকের জন্য ডিপেন্ড করতে হচ্ছে সাউথের উপরে। এবং সবচেয়ে বড় কথা, বাংলা হোক হিন্দি হোক যে কোনো, টলিউডের পার্সপেক্টিভ, মানে টলিউড বলতে আমি বলতে চাইছি যে মানে দক্ষিণের টলিউডের পার্সপেক্টিভ থেকে কোরিওগ্রাফাররা ইজ এভরিওয়্যার। ডাক্তারি পার্সপেক্টিভ থেকেও সবাই কিছু হলেই এখন ছোটেন রেলওয়ে। এখানেও কি আপনাদের মার্কেট কে দিচ্ছেন সাউথের ডাক্তার? খুবই সংগত কোশ্চেন করেছো। দেখো, এই যে মানে ভেলোরে যাওয়া বা ব্যাঙ্গালোর যাওয়া, এই জিনিসটা অনেক দিন ধরে চলছে, 15 থেকে 20 বছর ধরে চলছে। রাইট। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই বাঙালি পেশেন্ট যারা আছে তারা কিন্তু কিছু হলে একটা শুধু ভেলোরে অথবা ব্যাঙ্গালোরে। দেখো, একজন রোগী তাকে দিয়ে চিকিৎসা করবেন বা করাবেন সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কারেক্ট। যখন পেশেন্টরা ব্যাঙ্গালোরে যাচ্ছেন এবং নিমহ্যান্সে, যে আমি নিউর পার্টটাই বলছি, নিমহ্যান্সে চিকিৎসা করাচ্ছেন অথবা ভেলোরে চিকিৎসা করাচ্ছেন, সিএমসি ভেলোর, মানে এই দুটো ইনস্টিটিউট কিন্তু খুব ভালো। কিন্তু আমরা যেটা দেখি কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে যারা দালাল হয় তারা কিন্তু পেশেন্টকে নিয়ে যায় দেখাতে যে ভেলোরে বা নিমহ্যান্সে দেখাবো, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অন্য জায়গায় থেকে অপারেশনটা হচ্ছে। এইটা কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে একজন গরিব মানুষ, সে পয়সা করে জোগাড় করে সে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে এতটা দূরে যাচ্ছে ভালো চিকিৎসা পাওয়ার আশায়, কিন্তু আলটিমেটলি তারা ল্যান্ড আপ করছে একটা অন্য হসপিটালে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই যারা কিন্তু ওখানে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না, বা একটা অপারেশন হয়েছে সেটা আবার আমাদের এখানে রিঅপারেট করতে হচ্ছে। তো সেইগুলো বেদনাদায়ক, সেইগুলো আমাদের খারাপ লাগে। আমাদের যে রোগীগুলো যারা গ্রামগঞ্জ থেকে পয়সা করে খরচ করে অত দূর যাচ্ছেন, গিয়ে প্রপার চিকিৎসা পাচ্ছেন। ভেলোর এবং নিমহ্যান্স নো ডাউট মানে খুব ভালো ইনস্টিটিউট, সেখানে যদি চিকিৎসা করাতে যান আমি তো একদম বলবো হ্যাঁ যান, সেকেন্ড ওপিনিয়ন নিতে যান হ্যাঁ যান। কিন্তু এই সব জায়গায় যে অন্য যে জায়গাগুলো আছে সেখানে চিকিৎসা করিয়ে আপনার পয়সা, সময় এবং পেশেন্টের যে শরীর সেটা খারাপ করবেন, এটাই আমার আশা। আপনি যখন এতগুলো টাটা অপারেশন করবেন, যেমন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা অপারেশন চলে, ঘুমিয়ে পড়ে এখন দেখো, এখন এই জিনিসটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমাদের ইনিশিয়াল যখন আমার নিউরোসার্জারি রেসিডেন্সি চলছিল তখন তো মানে ম্যাসিভ ডিউটি, মানে সপ্তাহের মধ্যে ধরো 48 ঘন্টা 72 ঘন্টা, মানে অ্যাট এ স্ট্রেচ, মানে আমাদের অ্যাটে থাকতো ধরো শনিবার, রবিবার এবং সোমবার। মানে এরকম হয়েছে যে শনিবার রবিবার 48 ঘন্টা ডিউটি করার পরে যখন সোমবারে অ্যাসিস্ট করতে গেছি, তখন তো ফার্স্ট ইয়ার অ্যাসিস্ট করতে হতো, তো অ্যাসিস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে পড়েও গেছিলাম একবার। আমাকে তখন আমার যে সিনিয়র ছিলেন তো বললো দাদা, মানে উনি উত্তরপ্রদেশে ছিলেন, তো দাদা বললো যা ভাই তুই যা সোকে আধা ঘন্টা সোকে খানা মানা খা। তো এরকমই ব্যাপারটা, যে তখন এতটা ডিগ্রি ছিল, এখন অসুবিধা হয় না, এখন অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, এখন অতটা প্রবলেম হয় না। আরো একটা প্রশ্ন আছে, এটা আমি স্যারের ইনসাইট জানি বলে বলছি, মানে আমারও সেই প্রবলেমটা আছে। সেটা হচ্ছে আমি রক্তের গন্ধে আমার সাংঘাতিক লেভেলের একটা সমস্যা হয়। আই হার্ড আপনি যখন ছোট ছিলেন তখন আপনার সাংঘাতিক লেভেলের রক্তের গন্ধে একটা ফোবিয়া হতো। হ্যাঁ, আপনি যখন আজকে আপনার গ্লাভসটা ব্লাডে ভরা থাকে কারণ আপনি রোগীকে শুশ্রূষা করার জন্য সার্জারি করেন, ওটা যখন দেখেন সেই আপনি আর আজকের আপনির মধ্যে কতটা ফারাক। না না, একদম আকাশ পাতাল ব্যাপার। তুমি যেটা বললে এটা বলি যে আমার এনআরএস থেকে এমবিবিএস, তো আমাদের যখন ওয়ার্ড রাউন্ডস হতো, মানে ক্লাস হতো ওয়ার্ডে, তো পেশেন্টের পাশে ক্লাস হতো, সেই সময় আমি অন্তত তিনবার আমি অজ্ঞান হয়ে গেছিলাম সেই গন্ধে। আচ্ছা, তো এতটাই আমার একটা ফোবিয়া ছিল, মানে রক্ত দেখলে আমি অজ্ঞান হয়ে যেতাম। আরেকবার ওটিতে হয়েছিল ডিউরিং আমার ইন্টার্নশিপে। তারপরে আস্তে আস্তে কি হয় না, একটা জিনিস যেটা বারবার তুমি দেখছো এবং তুমি ফোকাস করছো যে না তোমার পেশেন্টের প্রাণটা বাঁচাতে হবে, হ্যাঁ পেশেন্টটা সাফার করছে, তো সেই সব জিনিসগুলো সেকেন্ডারি ম্যাটার হয়ে যায়। রক্ত বা এই যে বন্ধ ভয়, সেই জিনিসগুলো চলে যায় আস্তে আস্তে। তো এই ব্যাপার, সেটা এখন আর অসুবিধা হয় না। আমার নেক্সট কোয়েশ্চেনটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখন প্রচুর ঘটনা শুনেছি, হ্যাঁ সব সেলুলারে বেশি হয়, আপনার রিয়েল লাইফে কতটা হয়েছে সেটা জানতে চাই। ধরুন আপনি উচিত এক্সপেক্ট করা যে একটা পেশেন্টের তো ট্রিটমেন্ট করছেন, 100% তো কেউ সাকসেস দিতে পারে না, কেউই পারে না, রোবট ছাড়া সম্ভব না, আপনি তো রোবট নন। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ধরুন আপনি ভাবলেন একজন পেশেন্ট তিনি এক্সপায়ার করে গেছেন, আপনি প্রচন্ড মেন্টালি ডিপ্রেস হয়ে গেছেন, ভাবছেন কি হলো,
হঠাৎ করে দেখছি যে পেশেন্ট উল্টো বসে পড়ছে, কেমন হচ্ছে? না না, এটা নিউরোসার্জন হিসেবে হয়নি, এটা এমবিবিএস এর সময় হয়েছিল, ইন্টার্নশিপের সময়। আচ্ছা, তো আমার সাথে হয়নি, আমার একজন বন্ধু, সে এসে বলছে ওই পেশেন্টটা তো এত নম্বরের পেশেন্টটা তো মারা গেছে, আমার যেমন হচ্ছে মারা গেছে, কিন্তু ঠিক ছিল, বলেছিল না না মারা গেছে, তুই দেখ গিয়ে দেখ। আমি গিয়ে দেখি পেশেন্ট তো শুয়ে আছে, কিন্তু পেশেন্টের যখন আমি দেখছি যে হার্টবিট বা পালস সেগুলো রয়েছে, পেশেন্ট ঘুমোচ্ছিল। তারপরে হঠাৎ করে পেশেন্টকে চিমটে মেরে দেখি পেশেন্টটা বসেছে। তখন আমি তো কি মানে ভাই, পেশেন্ট ঘুমোচ্ছিল, পেশেন্ট মারা যায়নি। তো এরকম হয়েছিল, নিউরোসার্জন হিসেবে হয়নি পর্যন্ত। এটা নিয়ে এই নিউরোসার্জন আপনি আপনি মানে বলা হয় মানুষের মাথার তার নিয়ে কাজকর্ম করেন না। মানে আপনার বাড়িতে যখন লোডশেডিং হয় বা ধরুন হঠাৎ করে কিছু উড়ে যায়, আপনি ইলেকট্রিশিয়ান ডাকেন নাকি নিজেই সলভ করেন? না, অ্যাজ এ নিউরোসার্জন আমরা শুধুমাত্র মাথার তারই ঠিক করতে পারি। যেমন ধরো তোমার মাথায় তো তার কেটে যায়, তাহলে আমি কিন্তু ঠিক করবো। আমাকে স্যারই ব্রেনটা দিয়েছে, নেই কম আছে। নেই। তো যাই হোক, না আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা খুবই কম জানি, সেটা বাড়ির যারা আছে তারাই দেখে। আমরা মাথার এবং স্পাইনের তার নিয়ে কাজ করি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবসময় তো আর সাধারণ মানুষ আপনার পেশেন্ট হয় না। এরকম হয় আপনি নিশ্চয়ই একজন নিউরোসার্জনের ট্রিটমেন্ট করছেন, তার সার্জারি করছেন, যখন উনি বেডে শুয়ে থাকে আপনি টিপস দেয় এই বম কাটবি এরকম বলে? না, এখনো পর্যন্ত সেই সুযোগ আমার হয়নি। তবে হ্যাঁ, সে তো বলতে পারে, সেও নিউরোসার্জন, সে জানে আমি ভিতরে ঢুকে কি করবো বা কিছু, সে তখন বলতেই পারে ভাই কম কাটিস, রক্ত যেন কম হয়, দেখিস ওই তারটা ছেড়ে দিস না। তো এইরকম হতে পারে, দেখা যাক ভবিষ্যতে কি হবে, সেটা ভবিষ্যতে বলবে। আমি আপনার সঙ্গে দুটো ওটিতে ছিলাম এবং আমার মোটামুটি 20-25 মিনিট, বিশ্বাস করুন আপনারা, 20-25 মিনিট ছিলাম। আর 20-25 মিনিট আমার প্রায় 5 থেকে 6 বার মাথা ঘুরেছিল, কি হচ্ছে ব্যাপারটা। যে এত ব্লাডের গন্ধ, চারদিকে সবাই মানে সিরিয়াস মাহবল, চারদিকে বড় বড় আলো জ্বলছে, সব সিরিয়াস, সব সিরিয়াস। মজার ঘটনা ঘটে ওটির মধ্যে? হ্যাঁ একদম মজার ঘটনা বলতে ওটি তোমার ওপিডি তে বলতে পারি। ওপিডি যেটা মনে পড়ছে এখন, আমার সাথে হয়েছিল এটা, যেমন ওটি করতে করতে ঘুমিয়ে পড়লাম, সেটা একটা মজার ঘটনা। এরকম হয়েছে ওপিডি করতে করতে ঘুমিয়ে পড়েছে, মানে এরকম হয়েছে। তো মজার ঘটনা এরকমই যে যে যিনি আমাকে দেখাতে এসছেন, বয়স্ক লোক, তার ওয়াইফকে নিয়ে এসছেন, উনি চুপচাপ বসে আছেন, মানে আমি ঘুমিয়ে পড়েছি লিটারালি, মানে 12 ঘন্টা ডিউটি করার পরে আমি আউটডোরে গেছি, এবার এসি চলছে। টানা 72 ঘন্টা? হ্যাঁ টানা 72 ঘন্টা, মাঝে 2-4 ঘন্টা গ্যাপ থাকে। তো ঘুমিয়ে পড়েছি। এবার ভদ্রলোক বসে আছেন চুপচাপ, মানে আমি যখন চোখ খুলেছি তখন দেখি উনি আমার দিকে তাকিয়েই বসে আছেন। আমি বললাম হ্যাঁ, আপচকে গেছি আমি। তো না না স্যার, আপনি ঘুমিয়ে নিন একটু, আপনাদের তো অনেক ডিউটি থাকে। মানে ভাবো যে, মানে আমার একটা এম্বারেস ফিল হচ্ছে, আর উনি বলছেন না না, উনি কতটা ভাবেন আমাদের জন্য। তো এইরকম একটা। আর আরেকটা যে মজার ঘটনা সেটা বলি, যে এমআরআই যেটা হয় সেটা তো একটা চুম্বক। তো এরকম হয়েছিল, আমরা একজন জুনিয়র, সে পেশেন্টকে নিয়ে এমআরআই করাতে যাচ্ছে, ওর সাথে অক্সিজেন সিলিন্ডার ছিল। এইবার আমাদের যেটা একটা বারণ করা থাকে যে এমআরআই যে মেশিন, যে গ্যান্ট্রি, তার মধ্যে বা ঘরের মধ্যে কোন রকম এটিএম কার্ড বলো, পয়সা বলো, কিছু নিয়ে ঢোকা যায় না, কারণ ওটা ম্যাগনেট টেনে নেবে। ও গেছে অক্সিজেন সিলিন্ডার। এবার পুরো ম্যাট্রিক্সের মধ্যে গেছে, তো ম্যাট্রিক্সে যেরকম হয় না, সেই বুলেট গুলো যেরকম যাচ্ছে স্লো মোশন, আমি পুরো দেখলাম যে অক্সিজেন সিলিন্ডারটা উঠতে উঠতে গেল এবং তোমার যে ইয়েটা আছে, যে চুম্বকটা আছে, তার মধ্যে গিয়ে লেগে গেল। আলটিমেটলি ক্রেন অবজেক্ট হচ্ছে ওটাকে বের করার জন্য, বুঝতে পারছো এরকম অবস্থা। লালমোহন বাবু থাকলে কি করতে হবে জানি না, বাট ওটিতে ক্রেন নিয়ে একটা জঙ্গলি গল্প বলা যায়। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। হাঁটি আড্ডা মারলাম আমরা, এবং আই এম শিওর লাইক যারা আজকে শোটা দেখলেন তারা অন্য সব্যসাচী সাহা নিউরোসার্জনকে দেখলেন, যিনি খুব 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 সিরিয়াসলি সমস্ত অপারেশন গুলো করে থাকেন, কিন্তু তার বাইরে একটা অত্যন্ত নরম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রসকস যুক্ত একজন মানুষ, যিনি মজা করতে ভালোবাসেন, আড্ডা মারতে ভালোবাসেন। তার এক ছোট্ট গ্লিমস আপনাদের সামনে আজকে। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করতে তো একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন ডক্টর সব্যসাচী সাহা নিউরোসার্জনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।